আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন গেল সব 4-5 দিন আগে। তো আপনার এরকম উৎসব মুখর নির্বাচন পূর্বে বাংলাদেশে কখনো হয় নাই। কেউ কখনো দেখে নাই এরকম উৎসব মুখর নির্বাচন। আর আরেকটু ভালো হইতো যদি নির্বাচনের বিষয়ে যে অভিযোগগুলা আসছে বিভিন্ন কেন্দ্র থেকে সেই অভিযোগগুলো যদি না আসতো, তাহলে হয়তো নির্বাচনটা আসলে পৃথিবীর ইতিহাসে আমরা একটা নজির সৃষ্টি করতে পারতাম। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমার একটা পরিচয় আছে, আপনারা জানেন যে আমি সাংবাদিক। এছাড়া আমি ক্লাস 2-তে থাকতে হচ্ছে 2, 3, 4 এরকম সময় থেকে হচ্ছে পত্রিকা পড়তাম, আমাদের দোকানে পত্রিকা রাখতো, পত্রিকা পড়তাম। ওই রাজনীতি বিষয়টা না পড়লেও দেখা যাচ্ছে চোখ তো একবার যাইতো আর কি, রাজনীতির বিষয়ে চোখ যাইতো তখন। এরপর হচ্ছে যখন বিশ্বজিৎ হত্যা হয়, আপনার বিশ্বজিৎ মারা যায়, তখন থেকে হচ্ছে আমার রাজনীতির বিষয়টা আর কি আসলে আমি বেশি মানে রাজনীতির বিষয়ে বেশি আমি অ্যাক্টিভ হই। আমার কাছে মনে হইতো যে বিশ্বজিতের জায়গায় যদি আমি সোহেল হলদার থাকতাম তাহলে বিষয়টা কেমন হতো। তো বিশ্বজিৎ মারা গেছে আজকে প্রায় 12 বছর 13 বছরের বেশি হবে। তো এই সময়টায় আমি মনে হয় যে রাজনীতির বিষয়ে এত পরিমাণ টকশো দেখছি, এত পরিমাণ বই পড়ছি, এত পত্রিকা পড়ছি রাজনীতির বিষয়ে, মানে আমার কেমন যেন এই বাংলাদেশটা পরিবর্তন দরকার, এই বাংলাদেশটা চেঞ্জ হওয়া দরকার, এরকম একটা মন মানসিকতা আমার ভিতরে তৈরি হয়ে গেছিল। ঠিক আছে, সেই থেকে অনেক কথা বলছি, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। একটু চুপ থাকো তোমরা। অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, অনেক আমার উপরে অনেক হুমকি ধামকি গেছে, অনেক কিছু গেছে। আমার পরিবারও এ নিয়ে অনেক করছে, স্যাক্রিফাইস করছে। তো সেটা কথা না, যেহেতু আমি 2012 সাল থেকে এই পর্যন্ত রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করি বা রাজনীতি নিয়ে পড়াশোনা করি, টক শো দেখি, তো ছোটোখাটো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে একটু কথা বলার চেষ্টা করব এই নির্বাচনটা নিয়ে। দেখেন, এই নির্বাচনের আগে 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গেছে। 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাত শিবির প্যানেল জয়ী হয়েছে, বিএনপি তাদের কাছে হারছে, বিএনপি প্যানেল ছাত্রদল প্যানেল হারছে। ঠিক আছে, এরপরে আপনার যে নির্বাচনটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে সিলেটে, ওই নির্বাচনটা হতে দেওয়া হইল না। তো 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই জামাতকে বেছে নিল এবং পরবর্তী জাতীয় নির্বাচনে সেখানে বিএনপি জয়ী হইল। বিষয়টা একটু কৌতূহল সৃষ্টি করে না অনেকের ভিতরে, যে কেন হইল। ঠিক আছে, অনেকে দেখছি নির্বাচনের পরে অনেকে মন খারাপ করছে, তার অনেকে অফলাইনে চলে গেছে, মন মানসিকতা ভেঙে পড়ছে, কান্না করছে, অনেক কিছু হয়েছে। আসলে অনেক কিছু মেনে নিতে পারেনি, কিন্তু ভিতরের খবর আসলে কেন এটা হয়েছে, কি জন্য, কি একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো। এই একটু চুপ থাকো তোমরা, একটু চুপ থাকো, একটু অন্য একটা জায়গা সাইডে একটু কথা বলো। দেখেন, আপনার এই যে 5টা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, ভোট দিছে বা দেয় নাই, সবাই তো বাংলাদেশে প্রত্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলে পেলে, তাই না? তো এদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, বন্ধু আছে, তাদের মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয় ছেলেদের একটা প্রভাব আছে। দেখেন, আপনার গ্রামে কয়টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে হিসাব করেন, ওর কিন্তু একটা প্রভাব আছে, ওর একটা বন্ধু মহল আছে, ওর একটা ফ্যামিলি আছে। এই প্রভাবগুলো ওভারকাম করে বিএনপি কিভাবে মানে 200-র বেশি আসন নিয়ে সরকার গঠন করলো। এখন এইখানে আপনার আপনার একটা কথা মনে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিল যে বিশ্ববিদ্যালয় নির্বাচনের এই ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না, এটা বলছিল। তো এই যে কথাটা ভিতরে আপনাকে খুঁজতে হবে যে কেন প্রভাব পড়বে না। দেখেন, একটা বিশ্ববিদ্যালয় বাইরে তোরা একটু আর এক জায়গায় সাইডে দিয়ে একটু কথা বল না, আমি চলে যাই এখান থেকে। 2-3 বার মানা করলাম। দেখেন কেন প্রভাব পড়বে না, কারণ একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন একটা নির্দিষ্ট এরিয়া, সেই নির্দিষ্ট এরিয়ার ভিতরে হচ্ছে আপনার সারা বাংলাদেশের চোখ থাকে ওইখানে, মিডিয়া কভারেজ সব কিছু ওইখানে কারচুপি করা বা একটু হেরফের করার সুযোগটা খুব কম থাকে, যে কারণে একটা ফেয়ার নির্বাচন হয়। ঠিক আছে, ওই বিশ্ববিদ্যালয় নির্বাচন হওয়ার পরে যখন জাতীয় নির্বাচন প্রসঙ্গ আসলো, তখন কিন্তু মানুষ একটা বলতো, মানুষ কথার সাথে বলতো যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে অমুক দল হয়তো ক্ষমতা আসতে পারে। যদি আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ব্যক্তির কথা যদি শব্দটা ছিল, যদি ফেয়ার নির্বাচন হয়। কিন্তু আসলে কি ফেয়ার নির্বাচন উপহার দেওয়া গেছে, ফেয়ার নির্বাচন হয়েছে? আপনার
জামাত মোট 70টার মতো বা 77টার মতো আসনে তারা জয়ী হয়েছে। বাকি 53টা আসন ছিল, যে 53টা আসনে 5000-এর চেয়ে কম ভোটে তারা পরাজয় বরণ করছে। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে ছেলে, সে মাত্র 70 ভোটে ঠকছে। ঠিক আছে, আমরা নির্বাচনের পরে অনেক ভিডিও ফুটেজ ছবিতে দেখছি কাটা ছেঁড়া, ঠিক আছে, একটার উপর লেখার উপরে লেখা, এরকম অনেক দেখছি। ঠিক আছে, কিন্তু এই বিষয় নিয়ে জামাত আমির একটা প্রতিবাদ করে নাই, একটা আন্দোলন করে নাই, রাস্তায় নামে নাই। হুইজ দ্য পয়েন্ট, কেন এটা করে নাই? তার দলের তো এত সমর্থক, সারা বাংলাদেশের মানুষ তার প্রতি একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। বিএনপির প্রতিও যেরকম ছিল, জামাতের প্রতিও সেরকম ছিল। মোটামুটি লড়াইটা তো হাড্ডাহাড্ডি হয়েছে বলতে গেলে, তাই না? তো এই জামাত আমির কেন এই মানে ওনার হাতে প্রমাণ থাকা সত্ত্বেও, যখন দেখেন রেজাল্ট, যখন সারাদিনের ভোট গণনা শেষে রেজাল্ট দেওয়ার পূর্বে প্রায় 1.5-2 ঘন্টা অফ ছিল, সবকিছু সব অফ ছিল। নির্বাচনের যে প্রক্রিয়াগুলো থাকে স্বাভাবিক, এই প্রক্রিয়াগুলো অফ ছিল। এই অফ প্রক্রিয়ার ভিতরেই এই সব কিছু করা হয়েছে, মেকানিজমগুলো করা হয়েছে। কিন্তু মেকানিজমগুলো করা হইলেও উনি জানার পরেও এটা মেনে নিল চুপচাপ। এখানে এই অ্যান্সারটা আপনি যদি পান তাহলে বুঝবেন যে আসলে কারা এই বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করে, বাংলাদেশের মানে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতি করে, আর কারা শুধুমাত্র ক্ষমতা লুটেপুটে খাওয়ার জন্য রাজনীতি করে। একটা জিনিস দেখেন, যদি জামাত আমির এই নির্বাচনটাকে বয়কট করতো, যে এই নির্বাচনে কারচুপি, তার কাছে তো প্রমাণ আছে, কাটাছেঁড়া প্রুফ আছে, ভিডিও আছে, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, আপনার প্রিজাইডিং অফিসারকে মারতে, অনেক কিছু আছে, তার কাছে অনেক প্রমাণ আছে। সে যদি আন্দোলনের ডাক দিত বা সে যদি এই নির্বাচনটাকে বয়কট করতো, তাহলে কি হতো? সারা বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি হতো। 5ই আগস্টের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে অস্ত্র আছে। ইন্ডিয়া যে আমাদের যে সাবেক নেত্রী ছিল, সে যে ইন্ডিয়া আছে, তার দলীয় অনেক লোকজন ইন্ডিয়া আছে, তারা এই সুযোগটা নিত। এই সুযোগের অপেক্ষায় যারা ছিল, যে যদি এরকম একটা কারচুপি নির্বাচন হয় এবং জামাত যদি সেটা নির্বাচন বয়কট করে আন্দোলনের ডাক দেয়, এই মাঝখান থেকে ওরা ঢুকে পড়ে একদম মানে কোপাকুপি শুরু, মানে একদম সারা বাংলাদেশে মানে যাচ্ছে তাই অবস্থা তৈরি করতো। ঠিক আছে, মানে মানুষকে মাইরা দূরে শেষ করে ফেলতো, মানুষকে কোপাকুপি করে দায়টা দিত জামাতের উপরে। তখন আমসলা দুটাই যেত। এখন তো ধরেন এই যে একটা আপনি দেখতেছেন যে জামাত ইসলাম ঘোষণা করছিল যে তারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না, তারপর শুল্কমুক্ত গাড়ি আবেদন জানাবে না, তারপর হচ্ছে সে ফ্লট সুবিধা নেবে না। তাদের দেখা দেখি এখন বিএনপিও কিন্তু সেই পথ ধরছে। তারেক রহমান সম্প্রতি কিছু সুন্দর সুন্দর কাজের উদ্যোগ নিচ্ছে। সে যে প্রথম বৈঠকটা করছে, সে বৈঠকের পিছনে আল্লাহ তাআলার নাম ছিল, সেখানে কোনো দলের কোনো ব্যক্তির ছবি ছিল না। এই যে সিস্টেমগুলো বিএনপি আস্তে আস্তে ডেভেলপ করতেছে, এই ডেভেলপটা জামাত করতেছে, জামাতকে দেখা দেখি বিএনপিও সেটা করতেছে। আজকে যদি এইটা না হইয়া, যদি আজকে এই যে জামাত ইসলাম যদি এটা প্রতিরোধ করতো, নির্বাচনটাকে বয়কট করতো, আন্দোলন করতো, সারা বাংলাদেশে মারামারি হইতো, খুনাখুনি হইতো, মাঝখান দিয়া বিএনপি এবং জামাত কারোই লাভ হইতো না, লাভ হইতো অন্য একটা দলের, যারা এই 15টা বছর মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছিল। ঠিক আছে, আগামীতে যদি বিএনপি তারা 2-3 বার সরকার ছিল, সরকারে তারা ভালো কাজ করছে, কিছু ভুল ছিল তাদের ভুলগুলো ওভারকাম করে তারা যদি সুন্দর একটা বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারে, আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের কাছে বিএনপিও কোনো অর্থ বহন করে না, আমাদের কাছে জামাতও কোনো অর্থ বহ করে না, আমাদের কাছে এনসিপিও কোনো অর্থ বহ করে না। ভাই, দেশ যে চালাবে সে যদি ভালো হয় আমরা তাকেই সাপোর্ট করব, সে যেই হোক। ঠিক আছে, দেশ যে ভালো চালাবে, যার মন্ত্রী পরিষদ দুর্নীতি থেকে বাইরে থাকবে, আমরা তাকেই সাপোর্ট করব। সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যা হোক। ধরেন আমাকে যদি ট্যাগ দেওয়া হয় যে আমি জামাতের লোক, ঠিক আছে, আবার ট্যাগ দিতে পারেন, কারণ আপনার একটা দল যদি খারাপ করে সেটার বিরুদ্ধে যদি বলি, তাহলে আপনি অন্য একটা দলের ট্যাগ দিতে পারেন। আবার জামাত যদি একটা খারাপ করে, আমি কিন্তু জামাতের আমাকে আবার বলবেন যে আমি অমুকের লোক। ঠিক আছে, হ্যাঁ, আমি যে ভাই কার লোক আমি নিজেই জানি না। ঠিক আছে, একসময় মানুষ বলতো যে বিএনপি করি, তারপর বলে
এনসিপি, তারপর বলছে আরো আমাকে জঙ্গি, জেএমবি পর্যন্ত বলছে, আরো যে কত কিছু বলছে ঠিক নেই। তো যাই হোক, আগামী বাংলাদেশ এক সুন্দর একটা বাংলাদেশ হবে আশা করি। তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটা এগিয়ে যাবে, এবং পিছনের যে দুর্নীতির যে জায়গাগুলো ছিল বিভিন্ন দলের, যারা ক্ষমতায় গেছে তারা আসলে দুর্নীতিটাকেই বেছে নিছে, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবে, এবং জামাত বাংলাদেশে একটা পাহারাদারের ভূমিকা পালন করবে। একটা এমন কিছু দাঁড় করাবে, এমন কিছু সামনে নিয়ে আসবে মানুষের সামনে, যা দেখে অন্যরা বাধ্য হবে সেটাকে ফলো করতে। ঠিক আছে, এটাই আশা করি। সবাই ভালো থাকবেন। নির্বাচনের ফলাফল যাই হয়েছে না কেন, এর থেকে ভালো সামনে হবে, কিন্তু এই ফলাফলের যে ভুল ত্রুটিগুলো ছিল সেটা নিয়ে যদি ঝামেলা সৃষ্টি হইতো আমরাই পিছিয়ে পড়তাম। আমরা যারা নির্বাচনে ছোটোখাটো ভুল ত্রুটি করছে, ছোটোখাটো অনিয়ম করছে, তারা ভাই ভালো হয়ে যান। আগামীতে সুন্দর বাংলাদেশ সবাই চাই। ঠিক আছে, দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি আজকে, আপনি ঘুষ খান, 20 টাকা ঘুষ খাইলেন, ঘুষ খাইয়া আপনি একটা সেবা পাওয়ার জন্য আরেকজনকে 10 টাকা ঘুষ দিলেন, আর একটা সেবা পাওয়ার জন্য আরেকজনকে 10 টাকা ঘুষ দিলেন। ওই যে আপনি 20 টাকা ঘুষ নিলেন, আপনি কিন্তু 20 টাকা থেকে 10 টাকা একজনকে দিলেন, 10 টাকা আরেকজনকে দিলেন। টোটাল এটা কিন্তু ব্যাঙের যে জীবনচক্র না, এই জীবনচক্রের মতো চলে দুর্নীতিটা, ঘুষটা ব্যাঙের জীবনচক্রের মতো চলে। আপনি যদি না নেন, সে নিচ্ছে না, সে না নিলে সে নিচ্ছে না, আপনি না নিলে আরেকজনকে দিচ্ছেন না, সে আপনি না দিলে সে আরেকজনকে দিতে পারতেছে না। সো ওভারঅল জিনিসটা তো বুঝছেন। আমরা যদি সবাই ভালো থাকি তাহলে সমস্যা কোথায় ভাই? ব্যক্তি একা ভালো থাকার 3 দিনটা বাদ দেন, মইরা গেলে 3 দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।